নমস্কার। আজ নয়নিকার টক টাইম প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা নয়নিকার ডিরেক্টর তথা বিখ্যাত চক্ষু চিকিৎসক ডক্টর চিন্ময় সরকারের কাছ থেকে ছানি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। তার আগে দুটো কথা বলে নিই ডক্টর চিন্ময় সরকার সম্পর্কে। উনি MBBS করেছেন জিপমার পন্ডিচেরি থেকে, MD করেছেন এইমস নিউ দিল্লি থেকে, তারপর এশিয়ার সর্ববৃহৎ চক্ষু হাসপাতাল সীতাপুরে দীর্ঘ কয়েক বছর তিনি কর্মরত ছিলেন। আজ উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার কাছ থেকে আজ আমরা কিছু ছানির সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার। আজ আমরা আপনার কাছ থেকে ছানি বিষয়ে কিছু তথ্য জেনে নেব। বলি, ছানিটা কি? এই ছানি খুব সাধারণ শব্দ যদি মানুষকে বোঝাতে হয়, আমাদের চোখের মধ্যে একটা স্বচ্ছ লেন্স আছে। সেই স্বচ্ছ লেন্সটা যখন অস্বচ্ছ হয়ে যায় তখন বাইরের থেকে আলোটা চোখের পর্দা অবধি পৌঁছাতে পারে না। এই অস্বচ্ছ লেন্সটাকে ছানি বলা হয়। ছানির কি কোনো কারণ আছে? কি কি কারণে ছানি হতে পারে? ছানির তো বিভিন্ন কারণ আছে। মূল কারণ হচ্ছে বয়স, যেটা আমরা সবাই দেখে থাকি। বয়স্ক মানুষরা যদি ঠিক মতো না দেখতে পায়, অনেকজনাই ইয়ার্কি মেরে বলে এই ছানি পড়েছে। তা মূল কারণ হচ্ছে বয়স। এবার বয়স ছাড়া অনেক কারণ আছে। যেমন কি ডায়াবেটিস যাদের থাকে তাদের দেখা গেছে যে ছানি তাদের তাড়াতাড়ি পড়তে পারে। যাদের গ্যালাক্টোসিমিয়া আছে, যাদের হাইপারক্যালসিমিয়া আছে, তাদের দেখা যায় যে ছানি তাড়াতাড়ি পড়তে পারে। যাদের দেখা গেছে চোখের আলাদা রোগ আছে, যেরকম গ্লোকোমা, আইরাইটিস, যেটা চোখের বাত বলা হয়, তাদের ক্ষেত্রেও দেখা গেছে ছানি তাড়াতাড়ি পড়তে পারে। এবার এছাড়াও আমরা দেখেছি তীব্র ইলেকট্রিক শক খেয়েছে কেউ, ইলেকট্রিক ক্যাটারাক্ট বা ইলেকট্রিক ছানি, আঘাত লাগলে ছানি পড়তে পারে। এটা কম বয়সী লোকেদের মধ্যে বেশি দেখা যায়। যারা প্লেয়ার জাতীয় লোক, তাদের মধ্যে আমরা দেখতে পারি যে আঘাত লেগেছে, চোখে ছানি পড়েছে। ছানি এমনকি জন্মগতও হতে পারে। জন্মগত ছানি হয়, যার চিকিৎসাটা একটু আলাদা বয়সের ছানির থেকে। এইগুলো কয়েকটা কারণ ছানির। আচ্ছা স্যার, আমরা তো প্রতিনিয়ত রোগের জন্য কিছু না কিছু ওষুধ খাই। এই ওষুধের কোনো সাইড এফেক্ট থেকে কি ছানি আসতে পারে? অবশ্যই। স্টেরয়েড বলে যে ওষুধ, সবাই তো স্টেরয়েড জেনে থাকেন। আমাদের বাড়িতে বয়স্ক লোকেরা আছে যাদের বাতের রোগ আছে। এই বাতের রোগের কিন্তু একটা মূল ওষুধ হচ্ছে স্টেরয়েড। এবার এই স্টেরয়েড বহুদিন যদি একটা মানুষ খায়, তাদের দেখা গেছে যে স্টেরয়েড খাওয়ার কারণে ছানি পড়েছে। এই ছানির চিকিৎসা কি তাহলে? নিশ্চয়ই তার তো কোনো চিকিৎসা আছে। অবশ্যই ছানির চিকিৎসা আছে। এবার অনেকজনা ভাবে যে ছানি পড়েছে, আমাকে প্রথমেই জিজ্ঞেস করে তাহলে ডাক্তারবাবু আমি কি অপারেশন করবো এখন? কথাটা তা না। সে মানুষটা এসছে আমাদের কাছে দেখার জন্য, সে দেখতে কম পাচ্ছে। আমরা প্রথম দিকে ও চশমা পাওয়ার পাল্টিয়ে দিই। চশমা পাওয়ার পাল্টিয়ে দিলে যথেষ্ট। চশমা পাওয়ার পাল্টিয়ে যতদিন এই মানুষটা দেখতে পায়, আমরা পাওয়ার পাল্টিয়ে চালাতে বলি। তারপরে একটা সময় আসে যখন সেই মানুষটা বলে ডাক্তারবাবু আর আমার এই চশমা দিয়ে হচ্ছে না, আমার ডেইলি নিডসের যে কাজগুলো আছে সেইগুলো আমি করতে পারছি না। তখন আমরা বলি যে হ্যাঁ, এবার তাহলে আপনি ছানিটা করিয়ে নিন। এবার অনেক সময় আপনি জিজ্ঞেস করবেন ডাক্তারবাবু ছানিটা পেকেছে কি? না পাকলে কি করা যাবে? আমরা তো জানি পাকলে করা যাবে না, সেটা না। ছানি পেকে গেলে সে মানুষটা ধরে নিন পুরোপুরি সেই চোখে কানা, সেই চোখটা দিয়ে কিছু দেখতে পাচ্ছে না। সেই পর্যায়ে যেন কোনোদিন আপনার পেশেন্ট যেন না আসে, ঠিক সময়ে যেন করিয়ে নেয়। এবার সময়টা কি? একটা ধরুন গ্রামের একটা লোক যে গরু বাছুর চড়াচ্ছে, তার কিন্তু দৃষ্টিশক্তির প্রয়োজনটা আলাদা। যেই তার বাড়ির মহিলা যে বাড়িতে বসে সেলাই করছে, তার কিন্তু দৃষ্টিশক্তির আলাদা, প্রয়োজনটা আলাদা। তা যার যেরকম প্রয়োজন, সেই প্রয়োজনটা যখন সে পাচ্ছে না, সেই সময় আমরা বলি যে আপনি তাহলে অপারেশন করিয়ে নিন। আচ্ছা স্যার, এই ছানি অপারেশনের পরে কি আমরা খালি চোখেই দেখতে পাবো? না, দেখুন আমি একটা কথা আপনাকে বললাম
যে যে কোনো একটা অপটিক্যাল সিস্টেমের মধ্যে ধরুন একটা ক্যামেরা আছে আপনার বাড়িতে একটা প্রজেক্টর আছে, এগুলোতে কি কমন জিনিস থাকে? একটা লেন্স থাকে। আমাদের চোখের ভেতরেও একটা লেন্স আছে। এবার এই লেন্সটা যদি আপনি অস্বচ্ছ ছানি বলে বার করে দিন, তাহলে সেই পেশেন্টটা দেখবে কি করে? সে তো দেখবে না। তাহলে তাকে অন্যভাবে দেখতে হবে, মোটা চশমা পরে, বা আমরা চোখের ভেতরে ইন্ট্রাঅকুলার লেন্স বসিয়ে দেই, অস্বচ্ছ ছানিটা বার করে সেই জায়গায় আর একটা কৃত্রিম লেন্স বসিয়ে দেই, তারপরে সেই পেশেন্টটা জেগে আবার পরিষ্কার দেখতে পারে। তার মাঝে আমি একটু বলে দিচ্ছি, আজ থেকে 25 বছর আগে আমার ঠাকুরদার অপারেশন হয়েছিল, তখন তো লেন্স ছিল না, লেন্স ছাড়াই অপারেশন হতো। একদম ঠিক বলেছেন। আজকাল তো লেন্স ছাড়া অপারেশন একদম হয়ই না, সম্ভবই নয়। এটাও ঠিক কথা বললেন। এই লেন্স সম্পর্কে স্যার যদি দু একটা কথা বলেন। দেখুন, আমি আপনাকে কি বললাম? আমি বললাম যে চোখের ভিতরে একটা লেন্স আছে, সেই লেন্সটা যখন অস্বচ্ছ হয়ে যায় সেটাকে ছানি বা ক্যাটারাক্ট বলা হয়। এটাকে আমরা অস্বচ্ছ লেন্সটা কাটি, আমরা পুরো লেন্সটা বার করি না। একসময় পুরো লেন্সটা বার করে দেওয়া হতো, তবে এখন সেটা করা হয় না। আমরা ছানির বাইরের খোসাটাকে গোল করে কাটি, কেটে আল্ট্রাসাউন্ড দিয়ে ছানিটা চোখের ভেতরেই গালিয়ে দিই। গালিয়ে দেওয়ার পর পরিষ্কার করে ছানির খোলটাকে রেখে দেওয়া হয়। সেই খোলটার ভিতরে আরেকটা কৃত্রিম লেন্স আমরা বসিয়ে দিই, তারপরে পেশেন্ট গিয়ে আগের মতন দেখতে পায়। এই যে লেন্স আপনি বললেন ইন্ট্রাঅকুলার লেন্স, এই ইন্ট্রাঅকুলার লেন্সটা কি? এই সম্বন্ধে যদি স্যার কিছু বলেন, মানে এই লেন্সটা দীর্ঘ কয়েক বছর আগে তো ছিল না, এই লেন্সটা কবে আবিষ্কার হয়েছে, এই সম্বন্ধে যদি কিছু বলেন। খুব ভালো প্রশ্ন করেছেন। এটা কিন্তু খুব সুন্দর একটা কাহিনী আছে। কাহিনী মানে গল্প না, সত্যি ঘটনা। আচ্ছা আচ্ছা। এই লেন্সটা আবিষ্কার করেছিলেন হ্যারল্ড রিডলে, ইংল্যান্ডের একটা ডাক্তার, চোখের ডাক্তার। এর পিছনে খুব সুন্দর একটা গল্প আছে। গল্পটা কিরকম? সেই সময় চোখের ডাক্তাররা ভাবতো যে চোখের ভিতর থেকে আমরা কিছু বার করতে পারি। ছানি বলুন, চোখের ভিতরে কিছু একটা ময়লা ঢুকলো, আঘাত লেগে চোখের ভিতরে একটা কোনো ছোট লোহার কুচি ঢুকলো বা কিছু, সেটা বার করা যায়। এটা কোনো ডাক্তারের মাথায় আসেনি কোনোদিনই যে আমরা চোখের ভিতরে কিছু ঢোকাবো। এটা হ্যারল্ড রিডলের মাথায় প্রথম যখন আসে, তখন ডিউক এল্ডার বলে ওনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যখন প্রথম কথাটা শুনে ওনাকে শাসন করে বলে, দেখুন আমি কিন্তু এসব করতে দেব না আমার ডিপার্টমেন্টে। আপনি বলছেন যে আমি ছানিটা বার করে আর একটা কৃত্রিম লেন্স বসিয়ে দেবো চোখের ভিতরে, এসব চলবে না। কেন কি আমরা সবাই বই পড়ে জানি যে চোখের ভিতর থেকে আমরা কিছু বার করতে পারি, ঢোকানো কোনো প্রশ্ন উঠছে না। খুব লুকিয়ে চুরিয়ে উনি, যতদূর আমার খেয়াল আছে 19শে নভেম্বর 1949-এ উনি একটা ভদ্রমহিলার চোখে একটা লেন্স বসিয়েছিলেন, যেটা উনি আর ওনার অ্যাসিস্টিং সিস্টারই শুধু জানতেন। এছাড়া সেই হসপিটালে কাউকে ওরা জানতে দেয়নি। এইভাবে প্রথম ইন্ট্রাঅকুলার লেন্স বসানো হয় চোখে। দীর্ঘদিন ধরে এই ইন্ট্রাঅকুলার লেন্স অন্য ডাক্তাররা আরও মডিফাই করেছে। এটাকে মডিফাই করতে করতে আজকে আমরা একটা জায়গায় এসেছি যে এখনও আমরা দেখছি বিভিন্ন রকম মডিফিকেশন হয়েই যাচ্ছে, এর কোনো এখনো শেষ হয়নি। যত দিন যাচ্ছে আমরা চাইছি আরও যে আমরা আরও স্বচ্ছ দেখি, আমরা আরও ভালো দেখি, দূরে দেখি, কাছের দেখি, মাঝের দেখি। এখন ল্যাপটপ আসার পর লোকেরা শুধু কাছের না, দূরের না, ওরা মাঝামাঝির একটা ডিস্টেন্স চাইছে। তো এখন ওর এই লেন্সের মডিফিকেশন হয়েই চলছে, এর এখনো কোনো শেষ হয়নি। তাই হ্যারল্ড রিডলে আমার মনে হয়, আমি একটু ইন্টারাপ্ট করছি, আজকে আমি দর্শক বিন্দুদের সবাইকে জানাতে চাই যে আজকে দিনে আমরা যে ইমপ্ল্যান্ট করি, ধরুন কেউ পেসমেকার বসাচ্ছে, এটা একটা ইমপ্ল্যান্ট। কেউ হার্টের ভ্যালভ পাল্টাচ্ছে, এটা একটা ইমপ্ল্যান্ট। কারোর পায়ের হাড় ভেঙে যাচ্ছে, এটা স্টিলের একটা প্লেট বসাচ্ছে, এটা একটা ইমপ্ল্যান্ট। কেউ কানে শুনতে পাচ্ছে না, কানের কিছু ভিতরে কিছু একটা যন্ত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা ইমপ্ল্যান্ট। তা আজকে দুনিয়াতে যত অপারেশন হয়
এই চোখের ইন্ট্রাঅকুলার লেন্স মানে চোখের বাইরে কোনো কন্ট্যাক্ট লেন্সের কথা আমি বলছি না, চোখের ভিতরে একটা লেন্স বসিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে সবচেয়ে বেশি অপারেশন যেটা আজকের দিনে পৃথিবীতে দেখা যায়। এই হ্যারল্ড রিডের কথাটা আমার মনে হয় ওনাকে নোবেল প্রাইজ পাওয়া উচিত, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এরকম একটা মানুষ নোবেল প্রাইজ পেলেন না। তবে হ্যাঁ, উনি ইংল্যান্ডের কুইনের থেকে স্বীকৃতি পেয়েছিলেন, স্যার হ্যারল্ড রিডলে। হ্যাঁ স্যার, সত্যি আমরা আজ অনেক কিছু অজানা তথ্য বিখ্যাত চক্ষু চিকিৎসক ডক্টর চিন্ময় সরকারের কাছে জানলাম। এই তথ্যগুলো আমরা হয়তো জানতামই না কোনোদিন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এই মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।